গ্র্যান্ড হায়াট হোটেলের হলরুমে এখন কানায় কানায় পূর্ণ। চারদিকে কঙ্গম আবেজ। 93তম ন্যাশনাল স্পেলিং বি প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের প্রথম দিন আজ। মঞ্চের একদিকে হামিন সিকান্দার তার খেতাব ধরে রাখার জন্য লড়ছে, অন্যদিকে রাইসা সালার এই প্রতিযোগিতার প্রথমবার অংশ নিচ্ছে। সালার সিকান্দারের ঘরে চতুর্থ ট্রফি নিয়ে আসার জন্য রাইসা ছিল তুমুল উৎসাহী। উৎসাহ আসলে কেবল সেই ছিল, পরিবারের বাকি সদস্যরা ছিল উদ্বিগ্ন। আর এই প্রথম উদ্বেগের কারণ ছিল দুটি: যদি সে না জিততে পারে, যদি হামিন জিতে যায়। মঞ্চে রাইসা তার প্রথম শব্দের জন্য অপেক্ষা করছে। প্রনাউন্সার শব্দটি বললেন। রাইসা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনল। শব্দটি তার কাছে অপরিচিত নয়, তার পড়ে আসা শব্দগুলোর মধ্যে থেকেই একটি, ক্রাস্টিসিলজি। সে ফিসফিস করে শব্দটি উচ্চারণ করল, তারপর নিঃশব্দে সেটিকে ভেঙে বানান করার মহড়া দিল। অবশেষে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে সে বানান করতে শুরু করলো। CRUSTACOLOGY। ভুল বানানের ঘণ্টা বেজে উঠল। অবিশ্বাস ভরে স্থির হয়ে গেল, তার মুখ বিবর্ণ হয়ে উঠল। তবু সে হামিন সিকান্দারের দিকে তাকালো না। হামিন ফাইনালিস্টদের একজন, প্রতিযোগিতার অংশ নেবে আজ সেও। সামনের সারিতে বসে আছে সে। রাইসার বানান করার মাঝেই সে বুঝে গিয়েছিল কোথাও ভুল করেছে সে। হলে ইমামা সালার জিব্রিল ইনায়া এক অদ্ভুত অস্থিরতা নিয়ে বসে আছে। এটি অপ্রত্যাশিত নয়, তারা আগে থেকেই এর জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে। রাইসা ফাইনাল রাউন্ডে পৌঁছানোটাই তাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। সে তার মেধাগত যোগ্যতার চেয়েও ভালো পারফর্ম করেছে। রাইসার হেরে যাওয়ার ভয় নিয়ে এই পর্যন্ত এসেছে। এখন হেরে যাওয়ার আশঙ্কা দেখে তাদের খুব কষ্ট হচ্ছে। সে এখনও প্রতিযোগিতা থেকে পুরোপুরি বাদ পড়েনি, ফিরে আসার সুযোগ এখনও আছে। কিন্তু এটি তার প্রথম ধাক্কা, এটি সামলে স্বাভাবিক হতে তার কিছুটা সময় লাগবে। ক্রাস্টিওলজি শব্দটি সঠিক বানান হলো CRUSTACEOLOGY। রাইসা এর জায়গায় ও ব্যবহার করেছে ভুল করে। তার থেকে কয়েক চেয়ার দূরেই হামিন, তাদের মাঝে আরও কয়েকজন ফাইনালিস্টের আসন। হামিন সেগুলো মারিয়ে গিয়ে রাইসার কাঁধে হাত রাখল, তাকে সাহায্য করানোর চেষ্টা করলো। বানানটা আমি জানতাম। রাইসা ফিসফিস করে যেন হামিনকে বোঝানোর চেষ্টা করলো। এর বেশি কিছু সে বলতেও পারল না। সে জানে কোনো ব্যাখ্যা দিলেও লাভ নেই। এটি একটি খেলা রাইসা, একে খেলা মনে করেই খেলবে। প্রতিযোগিতার একদিন আগে সালার তাকে বুঝিয়েছিল। রাইসাকে সে ভেঙে না পড়ে উঠে দাঁড়াবার সবক দিচ্ছিল। রাইসাও সবসময়ের মতো মনোযোগ দিয়ে বাবার কথা শুনছিল। কিন্তু সে যাই হোক না কেন, সে 8 বছর একটি মেয়ে। তার 3 ভাই বোনই এই ট্রফি জিতেছে। আজ সে এসেছে এটা জিততে। তার প্রত্যাশাও সে জিতবে। 8 বছর বয়সে হার জিতের কারণ বোঝার বুদ্ধি তার এখনও হয়নি। সে জিব্রিল ইনায়া আর হামিনের মতো প্রখর মেধাবী নয়। সে এক সাধারণ শিশু। আর সাধারণের মতো তারও মনে হয় অন্যান্য আকাশ ছুঁতে পারলে আমিও পাবো। নিজের আর অন্যদের মধ্যে পার্থক্য তার মাথায় ঢুকছিল না। হামিন সিকান্দার এখন মঞ্চে দাঁড়িয়েছে, তার প্রথম শব্দের জন্য অপেক্ষা করছে। সবাই করতালি দিয়ে তাকে স্বাগতম জানালো। গত বছর সে জনপ্রিয় হলে এবছর সে দ্বিগুণ জনপ্রিয় ও হট ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় দাঁড়িয়েছে। আগের সব রাউন্ডে সে কঠিনতম শব্দগুলোকে জলের মতো বাদান করেছিল। এই রাউন্ডেও তার কাছে সবই সেটাই কামনা করছে। গত বছরের চ্যাম্পিয়ন সে তার খেতাব রক্ষা করতে চলেছে। অন্য ফাইনালিস্টদের চোখে তার প্রতি কোনো শ্রদ্ধা নয়, আছে এক ধরনের আতঙ্ক। বিজেন্তে তার শব্দটি বলা হলো। এটি হামিন সিকান্দারের কাছে আরেকটি জলবৎ, তরলবৎ, সহজ ও স্বচ্ছ শব্দ। এর চেয়েও কঠিন ও দীর্ঘ শব্দের বানান সে করেছে। রাইসাও অন্যান্য ফাইনালিস্টদের মতো ঠোঁটে ঠোঁটে নির্ভুলভাবে শব্দটি বানান আওড়ালো। হামিন এবার বলতে শুরু করলো, VIGNETT। তারপর হঠাৎ থামলো। রাইসার মনে হলো সে হয়তো শেষ অক্ষরের আগে একবার চিন্তা করতে থেমেছে। এটা শুধু সে নয়, সব ফাইনালিস্টরাই এটাই ভেবেছে। সবাই যেন তাকে চিন্তা করতে সময় দিচ্ছিল। এক মুহূর্তে বিরতির পর হামিন শব্দটি সে একই ভুল বানানো উচ্চারণ করলো। ঘণ্টা বেজে উঠল। প্রথমে হল জুড়ে নেমে এলো নীরবতা।
তারপর শুরু হলো ফিশ ফিশ। এরপর প্রোনাউন্সার সঠিক বানান উচ্চারণ করলেন। হামিদ মাথা নিচু করে যেন নিজের ভুল স্বীকার করে নিজের আসনে দিকে হাঁটা শুরু করলো। এটি তার প্রতিযোগিতার প্রথম অঘটন। গত বছর চ্যাম্পিয়নে এবার তার প্রথম বানান করতে ব্যর্থ হলে বসা সালার, ইমামা, জিবরিল এবং ইনায়া একই সঙ্গে স্বস্তি ও উদ্বেগ দুটোই উপলব্ধি করলো। স্বস্তি এই জন্য যে সে পারেনি, মানে রাইসার জন্য সুযোগ আছে, আর উদ্বেগ হলো তার পরাজয় দেখে। কিন্তু হামিনের শব্দ ভুল করবে তা বিশ্বাস করার মতো নয়। এভাবে রাইসা তার পরের দুটি শব্দও বানান করতে পারল না, এবং কাকতালীয়ভাবে হামিদ সিকান্দারও পারল না। তারা দুজনেই ফাইনাল প্রতিযোগিতার একেবারে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা থেকে ছিটকে গেল। রাইসা এই পারফরমেন্সে অপ্রত্যাশিত নয়, কিন্তু হামিদ সিকান্দার, তার তো এমন খারাপ পারফরমেন্স হওয়ার কথা নয়। অবশেষে এটি আজ রাতের ব্রেকিং নিউজ হয়ে গেল। গত বছরের চ্যাম্পিয়ন এই বছরের শুরুতেই প্রতিযোগিতা থেকে আউট হয়ে গেল, অথচ হামিদ সিকান্দারের কোনো বিকার নেই। সে আগের মতোই প্রশান্ত। রাইসার পেছনে পেছনে সেও মঞ্চ থেকে নেমে বাবা মায়ের কাছে বসলো। বাবা দুজনেই তাদেরকে পিঠ চাপড়ে সান্ত্বনা দিল। জিবরিল আর ইনায়া একই কাজ করলো। খুব ভালো খেলেছ। তারা তাদের ছোট ভাই বোনকে উৎসাহ দিল। জিবরিল ও ইনায়া একবার ট্রফি জিতে পরে আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। হামিদকে তারা সান্ত্বনা দিতে লাগলো, আর রাইসা যেন বাকি অনুষ্ঠান দেখতে একদম পেছনের দৃশ্যে চলে গেল। প্রতিযোগিতা শেষ হয়েছে, নতুন চ্যাম্পিয়ন নির্বাচিত হয়ে গেছে। তাকে পুরস্কার দিয়ে বরণ করা হচ্ছে। এই পুরস্কার ও বরণমালা গত বছর হামিদ সিকান্দারের ঘরে এনেছিল। ভাবতেই রাইসার মন খারাপে যেন আরও বেড়ে গেল। তার বড় ভাই বোনদের মতো সে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারেনি। সে তাদের মতো নয়। এই প্রথম রাইসার মধ্যেই তীব্র হীনমন্যতা জন্মালো। তার মাত্র 8 বছর বয়সে সে জানত সে পোষ্য। একটি দুর্ঘটনায় তার বাবা মায়ের মৃত্যুর পর সালাদ তাকে নিজের মেয়ে করে নিয়েছে। রাইসাকে এই গল্পই বলা হয়েছে। এই গল্প নিয়ে তার মধ্যে কোনো সন্দেহ কিংবা দুশ্চিন্তা জাগেনি। এই প্রশ্নেও কখনো তার মাথায় আসেনি, কারণ সে দেশে সে বসবাস করেছে, সেখানে বেশিরভাগ পরিবারই তৃতীয় ও চতুর্থ শিশুর হয় দত্তক নেওয়া শিশু, অথবা সিঙ্গল প্যারেন্টের সন্তান। বাইরের সমাজ তাকে কখনো হীনমন্যতায় ভোগাতে পারেনি, আর বাড়িতে কখনো পরের বাড়ির অনুভূতি হয়নি। কিন্তু এই প্রথম রাইসা নিজেকে তাদের চেয়ে তুচ্ছ মনে করছে। তারা সবাই গায়ের রং ও চেহারা তার চেয়ে বেশি সুন্দর। তারা অনেক মেধাবী। সে কোনোভাবেই তাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না, এমনকি বাইরের দুনিয়ার সঙ্গেও না। তাদের বাড়িতে থাকা ট্রফি, মেডেল, সার্টিফিকেট এবং সম্মাননা লিপি মধ্যে তার অর্জন যৎসামান্যই। এই উপলব্ধি তার আগেও ছিল, কিন্তু এ নিয়ে আজই প্রথম সে ব্যথিত হলো। এই ব্যথায় ডুবে সে হামিদ সিকান্দারের হেরে যাওয়ার ব্যাপারে ভাবতে সুযোগ পেল না। এমনকি বাড়ি ফেরার পথে গাড়ি চলমান কথাতেও তার কোনো মনোযোগ ছিল না। কি মন খারাপ? গাড়িতে বসে হামিদ তার কানে কানে বলল। না। রাইসাও একইভাবে জবাব দিল। আমি জানি তোমার মন খারাপ। হামিদ আবারও ফিসফিসিয়ে বলল। রাইসা জানে হামিদ তার মিথ্যা বলার বিশ্বাস করবে না। তুমি আগামী বছর জিততে পারবে। সে যেন তাকে এক চিলতে আশার আলো দেখালো। কিন্তু আগামী বছর তো অনেক দেরি। রাইসাও ফিসফিসিয়ে বলল। হামিদ তার কোমরে সুশ্রী দেওয়ার চেষ্টা করলো। রাইসাও গুটিয়ে পিছু হটল। এই মুহূর্তে তার হাসি পাচ্ছে না, আর সে হাসতেও চাচ্ছে না। আমিও তো হারলাম। হামিদ তার মন বুঝতে পেরে বলল। কিন্তু তুমি জিতেও তো ছিলে। রাইসা উত্তর দিল। কয়েক মুহূর্তের জন্য হামিদ যেন কোনো জবাব খুঁজে পেল না। তারপর সে বলল, ওটা তো এমনি আন্দাজে ঢিল লেগে জিতে গিয়েছিলাম। হামিদ নিজেকে উপহাস করে বলল। রাইসা কোনো উত্তর না দিয়ে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এটা যেন এই বিষয়ে কোনো কথা না বলার ইঙ্গিত। রাইসা খুব আপসেট। রাতে শোবার আগে সালার ইমামাকে বলল, আমি জানি, আর সেজন্যই আমি চাইনি যে ও এই প্রতিযোগিতায় অংশ নিক, যেখানে তার 3 বড় ভাই বোন ট্রফি জিতেছে। কিন্তু তুমি তো তাকে নিষেধ করলে না। ইমামা উত্তর করল, আমি কিভাবে তাকে নিষেধ করতাম? বলতাম যে তুমি জিততে পারবে না, তাই অংশ নিও না। আর দেখো, সে ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছেছে, খুব ভালো খেলেছে। এটাই অনেক কিছু। বলতে বলতে সালার হাতঘড়ি খুলে বেডসাইড টেবিলে রাখলো। সে খুব বুদ্ধিমান। 2-1 দিনেই ঠিক হয়ে যাবে। আমি তাকে বোঝালেই হবে।
এই দেখো হামিন তো হেরেছে, সে তো তোমার মন মতো খারাপ করছে না। ইমামা বলল। সে এখন একটি বইয়ের শেষ কয়েকটা পাতা উতলাচ্ছিল। হামিনের মন খারাপ হবে কেন, সে তো ইচ্ছে করেই হেরেছে। সালার অত্যন্ত শান্ত মনে বলল। পাতা উল্টাতে উল্টাতে ইমামা থমকে গেল। এর মানে কি? সালার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো, তারপর হাসলো। তুমি আন্দাজ করতে পারোনি? কি? হামিন যে ইচ্ছে করে হেরেছে? না, এমনটা হতে পারে না। ইমামা নিজেই প্রশ্ন করলো, নিজেই উত্তর দিল, আবার নিজেই সে উত্তর স্বীকার করলো। তাহলে তুমি তাকে জিজ্ঞেস করে নিও এমনটা হতে পারে কি না। সালার আর কথা বাড়ালো না, ঘুমানোর জন্য শুয়ে পড়ল। ইমামা হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর যেন বিরক্ত হয়ে বলল, তোমরা বাপ বেটা দুজনেই অদ্ভুত। তোমাদের জন্য অদ্ভুত তো একটা ভদ্র শব্দ। এটা যখনও কিছু ডিজার্ভ করো তোমরা। তুমি প্রতিবার জিব্রিলকে ছেড়ে কথা বলো না কেন? সালার তাকে খেপানোর জন্য বলল, আল্লাহর শুক্রিয়া সে হামিন আর তোমার মতো নয়, কিন্তু আমার মাথায় ঢুকছে না হামিন সে কেন এমনটা করবে। ইমামা এখনও বিভ্রান্ত হয়ে আছে। জিজ্ঞেস করে নিয়ে ওকে কেন এমন করেছে, এতে তো চিন্তিত হওয়ার কি আছে? এটা তো কোনো দার্শনিক প্রশ্ন নয় যে উত্তর পাওয়া যাবে না। সারা এখনও আগের মতোই শান্ত মনে বলল, তুমি যেহেতু এই গোপন তথ্য ফাঁস করেছো, তাহলে এর পেছনে কারণটাও বলে দাও। ইমামা কৌতূহলী না হয়ে পারল না। রাইসার জন্য, সালার উত্তর করল। এজন্য তাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। সালা চোখ বন্ধ করে পাশ ফিরে টেবিল ল্যাম্প অফ করে দিল। অন্ধকারে ইমামা তার পাশ ফিরে পিঠের দিকে তাকিয়ে রইল। সে আসলেই ভুল বলেনি। তারা বাপ বেটা দুজনেই অদ্ভুত, বরং অদ্ভুত তাদের জন্য একটি মার্জিত শব্দ। রাইসা, তুমি ঘুমাচ্ছ না কেন? ইনায়া তাকে স্টাডি টেবিলের সামনে বই খুলে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো। আমি না পড়া শব্দগুলো মুখস্থ করতে যাচ্ছি। রাইসা পেছনে না ফিরেই উত্তর দিল। ইনায়া তাকে দেখে দাঁড়িয়ে রইল। তারা সবেমাত্র বাসায় ফিরেছে আর সে এখনই বই নিয়ে বসে গেছে। রাইসা ইনায়ার রুমে ঘুমায়। জিব্রিল ইউনিভার্সিটিতে যাওয়ার পর তাকে পড়ানোর দায়িত্ব এখন ইনায়ার। তুমি তো অনেক পরিশ্রম করছো রাইসা, এটা তোমার ভাগ্য ছিল না। ইনায়া বুঝতে পারল না সে ভুল শব্দে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে। এই শব্দগুলো যেন রাইসার মস্তিষ্ক গিয়ে বিঁধল। এখন শুয়ে পড়ো, দের ইজ অলওয়েজ আ নেক্সট টাইম। পরের বার সুযোগ তো রয়েছেই। ইনায়া বড়দের মতো তার পিঠে চাপড় দিয়ে বলল। আমি ঘুমাতে পারছি না। নিভু নিভু স্বরে রাইসা তাকে বলল। সে এখনও আগের মতোই বসে আছে। ইনায়া তাকে দিকে তাকিয়ে রইল। সামনে খোলা বই, বইটিতে তার ভুল করার শব্দটি জলজল করছে। ইনায়া মনে হইল রাইসা কণ্ঠ ভারী হয়ে এসেছে। পরক্ষণেই ভাবল এটা হয়তো তার ভুল ধারণা, কিন্তু না। একটু পরেই বুক বন্ধ করে রাইসা বিছানায় এলো। উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাইসা, রাইসা প্লিজ। ইনায়া নিজেও প্রায় কাঁদো কাঁদো হয়ে উঠল। রাইসা ছোটোখাটো বিষয়ে কান্নাকাটি করার মতো মেয়ে নয়। এমনকি প্রতিযোগিতায় হেরে মঞ্চে থেকে নামার সময়ও অন্যদের মতো কাঁদেনি। তাহলে এখন কেন? ইনায়া বুঝতে পারল না রাইসা কি তার দুর্ভাগ্য নিয়ে কাঁদছে। তুমি এখানে কি করছো এখন? লাউঞ্জে খটখট শব্দে ইমামার বাইরে বেরিয়ে এলো। সে এখন তাহাজ্জুদ পড়তে উঠেছে। জিব্রিল এই উইকেন্ডে বাসায় এসেছে। সেও মাঝে মধ্যে তাহাজ্জুদের জন্য জাগে। তখন কিছু খেতে রান্না করে যায়। কিন্তু এখানে এসে দেখলো হামিন কিচেন কাউন্টারের সামনে একটা টুলে বসে আছে, পরনে স্লিপিং স্যুট। 1 লিটারের একটি আইসক্রিমের ক্যান খুলে সামনে থেকে আইসক্রিম খাচ্ছে। ইমামা বিরক্ত হয়ে কাউন্টারের সামনে এসে বলল, হামিন, এটা কি আইসক্রিম খাওয়ার সময়? আর এভাবে? তার ইঙ্গিত ছিল ক্যানের দিকে। আমি তো কেবল একটি স্কুপ খেতে চেয়েছিলাম, পুরো ক্যান নয়। হঠাৎ মায়ের আগমনে সে ঘাবড়ে গেল। কিন্তু এই খাওয়ার কোনো সময় নয়। ইমামা তার হাত থেকে ক্যানটি নিয়ে ঢাকনা লাগাতে লাগাতে বলল, আমি সত্যিই কেবল একটি স্কুপই খেয়েছি। সেজন্য অসহায়ভাবে মিনতি করল। দাঁত মেজে শুয়ে পড়ো। ইমামা তার কথা উপেক্ষা করে ক্যানটি আবার ফ্রিজে রাখল। হামিন যেন প্রতিবাদ করার মতো একইভাবে টুলে বসে রইল। একে তো আজ আমি হারলাম, আমার খেতাব খোয়ালাম, এদিকে এখন আপনি 2 স্কুপ আইসক্রিমও খেতে দিচ্ছেন না।
মাকে সে অভিযোগে সুরে বলল। ইমামা কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, খেতাব তুমি নিজের ইচ্ছায় খুঁয়েছ, সেটা তোমার চয়েস ছিল। হামিন যেন বিদ্যুৎস্পৃষ্ট হলো। সে মায়ের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আপনাকে এটা কে বলেছে? তা জানা তোমার জরুরি নয়, ইমামা বলল। ঠিক আছে, আমি জানি। সে মায়ের থেকে চোখ আড়াল করে বলল, কে? ইমামা জিজ্ঞেস না করে পারল না। বাবা, উত্তর এলো সঙ্গে সঙ্গে। তারা দুই বাপ বেটা একে অপরকে হাতের তালুর মতোই চেনে। এটা ভুল করেছ, এটা করা উচিত হয়নি তোমার, কিন্তু এটা কেন করলে সেটাও আপনি জানেন। বলতে বলতে হামিন টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। রাইসার জন্য? ইমামা তার উদ্দেশিত উত্তরটি নাম নিল। পরিবারের জন্য। ঝটপট উত্তর এলো, আপনি শিখিয়েছিলেন ভাই বোনদের মধ্যে প্রতিযোগিতা হয় না। আমি জিতে গেলে তাকে হারিয়ে তো জিততাম, তাই না? ওর খুব কষ্ট হতো। ইমাম আমার মুখে যেন কোনো কথা সরল না। তার বয়স এখন 10, অথচ মাঝে মাঝে কথা বলে মনে হয় শতবর্ষী অভিজ্ঞ পুরুষ। ইমামা বুঝতে পারল না তাকে কি বলবে। বকবে, প্রশংসা করবে, নাকি উপদেশ দিবে। হামিন সিকান্দার কাউকে নিরুত্তর করে না, বরং অসহায় করে দেয়। গুড নাইট বলেই চলে গেল। ইমামা তাকে চলে যেতে দেখল। হামিনের ব্যাপারে তাদের সবার ধারণা ছিল সে কেবল নিজের কথাই ভাবে, সে বেপরোয়া, তার মধ্যে আবেগ নেই, কারো মন বোঝে না সে। কিন্তু তা আজ অসত্য প্রমাণিত হলো। বড়দের কিছু ধারণা এই বাচ্চারই চরম ভুলের মাঝে ভুল প্রমাণ করে দেয়। ইমামা চুপচাপ দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখল। সালার ঠিকই বলছিল, নিজের সন্তানের জন্য তার গর্ব হচ্ছে। বাবা, আপনি কি একটু রাইসার সঙ্গে কথা বলতে পারবেন? 2 দিন পর ইনায়া এসে সালারকে বলল। সালা সবে মাত্র অফিস থেকে ফিরেছে, একটু পরে আবার বাইরে চলে যাবে। ইনায়া তার কাছে এসে কোনো ভূমিকা ছাড়াই কথাটি বলল। কী বিষয়? সালা যেন কিছুটা অবাক হলো। রাইসের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন মনে এলো না তার। সে খুব আপসেট। সেই স্পেলিং বি থেকে আসার পরে ইনায়া তার খুলে বলল, আমি নিজেও তাকে বোঝাচ্ছি, কিন্তু আমার কোনো কথাই তার কোনো কাজে আসছে না। সে আবার স্পেলিং বিতে অংশ নিতে চায়, প্রতিদিন রাতে বসে পড়ে, আমাকেও বলে আমি যেন তাকে পড়াই। ইনায়া এবার বিস্তারিতভাবে সমস্যাটি খুলে বলল। আগে তো হামিন তাকে পড়াচ্ছিল। সালার হঠাৎ মনে পড়ল, হ্যাঁ, হামিন আর আমি দুজনেই করিয়েছিলাম, কিন্তু এখন সে আর হামিনের কাছ থেকে কিছুই শিখতে চায় না, শুধু আমার কাছ থেকেই পড়তে চায়। আমার পড়তে কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হয় না এতে তার আবারও অংশগ্রহণ করা উচিত। প্রতিযোগিতায় এখনও 1 বছর বাকি, এখন তার ক্লাসে পড়াশোনা মনোযোগ দেওয়া উচিত। ইনায়া ধীরে ধীরে বাবাকে সব বলতে লাগলো। সালা তার ভুল বুঝতে পারল। তার উচিত ছিল রাইসার সঙ্গে আরও আগেই কথা বলা। সে ভেবেছিল 2-1 দিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু তা ভুল। তাকে আমার কাছে পাঠাও, সালার ইনায়াকে বলল। ইনায়া চলে এলো। সালার ঘড়িতে সময় দেখল, হাতে দেখল কেবল 10 মিনিট সময় আছে। সালার আগেই স্যুট পরে রেডি হয়ে আছে, এখন বসে বসে কিছু ফাইল দেখছিল। রাইসা ও ইনায়া দুজনেই মায়ের থেকে বেশি বাবার সঙ্গে মিল। তাদের সব গুরুত্বপূর্ণ কথা মায়ের আগে এসে বাবাকে বলে। বাবা, দরজা নক করে রাইসা ভেতরে ঢুকলো। এসো, সোফায় বসো। এক হাত বাড়িয়ে সালা তাকে অভ্যর্থনা জানালো। রাইসা এসে পাশে বসলো, সোফায় বসলো। সালাদ তাকে সোফা থেকে তুলে সামনে সেন্টার টেবিলে বসিয়ে দিল। রাইসা খানিক বিচলিত হলো, কিন্তু প্রতিবাদ করলো না। তারা দুজনে একদম মুখোমুখি। সালাদ কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকলো। গোলাকার চশমার কাচের ভেতর দিয়ে তাকে আছে রাইসা, তার কথা শোনার অপেক্ষা করছে। তার ঘন কালো চুলের বাঁধা রিবনটি একটু ঢিলে হয়ে আছে, তাতে লম্বা চুলগুলো খোপার মতো খাটো হয়ে আছে, তবে একপাশ ঝুলে। কপালে চুল আটকানোর জন্য নানা রঙের হেয়ার পিন দিয়ে মাথা ভর্তি করে রেখেছে। এটা নিশ্চয়ই ইনায়ার কারিগরি। পিন রাইসের খুব পছন্দ। সারার কত কত পিন এনে দিয়েছে তাকে, সেসব এখনও হিসাব নেই। তবে প্রতিদিন জামার সঙ্গে মিল মিলিয়ে সে রিবন আর পিন করে। তা দেখে সালার বুঝতে পারে এই ব্যাপার সে কতটা স্বাবলম্বী। সালার তার চুলের রিবন গিট ঠিক করে দেয়,
আঙ্গুলে চিরুনিতে চুল আঁচড়ে দেয়। ইনায়া আমাকে বলেছে তুমি আপসেট। সালার অবশেষে কথা শুরু করলো। রাইসা হঠাৎ লজ্জিত ও লজ্জায় নুয়ে পড়ল। না না, আমি তো না। সে ঘাবড়ে গেল। সালার তার দিকে তাকিয়ে রইল। রাইসা তাকে কয়েক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। এরপর পরাজিত ভঙ্গিতে বলল, আমি আপসেট নই। এটা তো খুব ছোট একটা ব্যাপার। আবারও সে মাথা নিচু করে ফেলল। তাহলে আপসেট কেন? সালার পাল্টা করে জিজ্ঞেস করলো। কারণ আমি দুর্ভাগা। সে খুব ধীর কণ্ঠে বলল। সালার কথা বলতে পারল না। এমন উত্তরে আশা ছিল না। এমন কথা বলো না রাইসা। সালা সোজা হয়ে সামনে ঝুঁকল। হাঁটুতে ভর করে রাইসার দুহাত মুঠোয় পড়ে নিল। অমনি সালারের হাত জলে গড়িয়ে পড়ল। মাথা নিচু করে রাইসা কাঁদছে। তার চশমার কাজ ঝাপসা হয়ে উঠল। সালারের খুব কষ্ট লাগলো। এই প্রথম সে রাইসাকে এইভাবে কাঁদতে দেখছে। ইনের কথায় কথায় কেঁদে ফেলে, কিন্তু রাইসা তো এমন না। আমি দুর্ভাগা। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, না তুমি দুর্ভাগা নও। বলতে বলতে সালাদ তার চশমা খুলে টেবিলে রেখে তাকে কোলে তুলে নিল। সে বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, যেন সে স্পেলিং বিতে দুদিন আগে নয় আজই হেরেছে। সালাদ চুপচাপ তার পিঠে সান্ত্বনা চাপড় দিতে থাকলো। আমি আপনাকে লজ্জিত করেছি বাবা। কান্নার মাঝে সে বলল, একটুকু না রাইসা, তোমাকে নিয়ে তো আমার গর্ব হয়। সালার বলল। ঠিক ওই মুহূর্তেই মামা দরজা খুলে ভেতরে এলো। এসেই থমকে গেল। সালার ঠোঁটে আঙুল চেপে তাকে চুপ থাকার ইশারা করলো। আমি তো মেহনত করেছিলাম, কিন্তু আমি কখনো হামিন, জিব্রিল ভাইয়া আর ইনা আপুর মতো কিছুই জিততে পারবো না, কারণ আমি তাদের মতো নই। সে বাবার বুকে মুখ লুকিয়ে বুকে চাপা যন্ত্রণা প্রকাশ করছে। তারই কথা ইমামারও অদ্ভুত যন্ত্রণা অনুভূত হলো। সেও সোফার সালারের পাশে এসে বসে পড়ল। হাতে করে আনা কফির মগটি টেবিলে রেখে দিল। সালার তো বাইরেই থাকে। ইমামাই তার পেছনে জানতোর মেহনত করেছিল। তাকে কথা বলা শেখানো, পড়তে ও লিখতে শেখানো, উত্তম তরবিয়ত দান সবই করেছিল ইমামা। সালার তাকে কেবল দত্তক নিয়েছিল। ইমামা তার জীবন বদলে দিয়েছিল। সে ভেবেছিল সব কিছু এখন ঠিক আছে। কিন্তু রাইসা নিজেকে বাকিদের সঙ্গে তুলনা করে যে পার্থক্য দেখেছিল তা তাদের দুজনের উদ্বিগ্ন করে তুলল। কান্নার পর এখন সে শান্ত হয়ে গেছে। সালাদ তাকে কোল থেকে আলগা করে বলল, এবার থামো। ভিজে চোখে মুখে রাইসা মাথা নাড়ল। তার চুলগুলো আবারও এলোমেলো হয়ে গেছে। রিবনটা আরও ঢিলে হয়েছে। কোল থেকে নামতে নামতে তার চোখে ইমামা পড়ল, যেন আরেক কিছুটা লজ্জায় পড়ে গেল। সালাদ তাকে আবার টেবিলে বসালো। তোমার কেন মনে হয় ওরা ভাগ্যবান আর তুমি নও? তাকে বসিয়ে সালার চশমাটা খুলে ভেজে কাচ টিস্যু দিয়ে মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কারণ তারা যাতেই যাতেই অংশ নেয় তাতেই জিতে যায়, আর আমি তো জিততে পারি না। সে আবার মন খারাপ করলো। তার পরীক্ষায় আমার চেয়ে অনেক ভালো গ্রেড পায়। আমি এখনও A+ পাই নাই। আমি এমন কোনো কাজ পারি না যা তারা পারে না, কিন্তু তারা এমন অনেক কাজ পারে যা আমি পারি না। 8 বছরের এই মেয়েটি হয়তো গড়পড়তা বুদ্ধি, কিন্তু তার বিশ্লেষণ চমৎকার। প্রতিটি প্রতিযোগিতায় যারা জিতে পৃথিবী তারাই কেবল ভাগ্যবান নয়, সব কিছু যারা করতে পারে তারাই কেবল কোশকিসমত নয়। সালাদ এবার তাকে বোঝাতে লাগলো, ভাগ্যবান তারাই যারা বুঝতে পারে সে কোনো কাজে পারদর্শী, তারপর সেটাই করে, অযথা অন্য কাজে নিজেদের শক্তি নষ্ট করে না। রাইসার কান্না থেমে গেছে। সে বাবার মুখের দিকে তন্ময় হয়ে তাকিয়ে রইল। তুমি খুব ভালো চেষ্টা করেছো। সেলিং বিতে এর চেয়ে ভালো পারফরমেন্স তুমি করতে পারতে না। সেখানে গুটি কয়েক বাচ্চা তোমার চেয়েও ভালো ছিল, তারা তোমাকে হারিয়েছে। কিন্তু সেই ডজনখানেক বাচ্চার কথা ভাবো যাদেরকে হারিয়ে তুমি ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলে। তারাও কি দুর্ভাগা? তারা কি ভেবে নিবে যে সবসময় তারাই হারবে? সালাদ থেকে জিজ্ঞেস করলো। রাইসা স্বতঃস্ফূর্তভাবে মাথা নেড়ে না করল। হামিন, জিব্রিল, ইনায়া তারা তো খেলাধুলায় পারদর্শী নয়। তাদের যে কত পারদর্শী ছেলে মেয়ে আছে।
তারা তো তাদের সঙ্গে পারবে না, সুতরাং এটা বলা যাবে না আমিনরা সব কিছু পারে। এবার ইমামা তাকে বোঝাতে লাগলো। রাইসা মাথা নাড়ল। সত্যিই তো তাই, তারা তিনজন খেলায় ভালো ছিল, তা সবচেয়ে ভালো নয়। তাই তোমাকে এখন দেখতে হবে কোন বিষয়ে তুমি ভালো, তারপর সেই বিষয়ে মনোযোগ দাও। জিব্রিল, হামিন আর ইনায়া করেছে, তাই আমিও করবো এমনটা কখনো ভেবো না। সালার ভীষণ গুরুত্ব সহকারে তাকে বোঝালো। A+ পাওয়া ছাত্রই জীবনে বড় কিছু হবে এমনটা নয়, বড় কিছু সফলতা তো আল্লাহর পক্ষ থেকে আসে। তাই তুমি দোয়া করো আল্লাহ যেন তোমাকে দিয়ে অনেক বড় কাজ করান, অনেক বড় করেন, অনেক সফলতা দেন। রাইসা আর আঙ্গুলের ডগা ঠেলে তার চশমা ঠিক করলো।